চিত্রগ্রীব, কথা ধনগোপাল মুখোপাধ্যায়, ছবি যুধাজিৎ সেনগুপ্ত। আমার এক বন্ধুর নাম ছিল করি। সে একটি হাতি। অপর বন্ধুর নাম ছিল চিত্রগ্রীব, সে একটি পায়রা। চিত্রিত বা রঙিন গ্রীবাজার তাকেই বলে চিত্রগ্রীব। প্রথমেই চিত্রগ্রীবের মা বাপের কথা বলে শোনো। তার বাপ ছিল এক গেরোবাজ। সে বিয়ে করেছিল তখনকার এক সেরা সুন্দরী পায়রাকে। এক পুরনো বনেদি হরকরা বংশে সেই সুন্দরীর জন্ম। চিত্রগ্রীবকে জগতে আনবার জন্যে কবে ঠোঁট দিয়ে ডিমের খোলা ভেঙে ফেলতে হবে সে কথা তার মায়ের অজানা নয়। বাপ পাখি যদিও সকাল থেকে সন্ধ্যার আগে পর্যন্ত প্রতিদিন ডিমে তা দেয়, তবুও সে বোঝে না কখন তার বাচ্চা জন্মাবে। মা পাখি ছাড়া আর কেউ সে খবর পায় না। আমরা এখনো বুঝি না কি রকম সে বেতার খবর, যার দ্বারা সে বুঝতে পারে যে ডিমের খোলার মধ্যেকার হলদেয়া সাদা জিনিস পাখির ছানায় পরিণত হয়েছে। সে আরো জানে কেমন করে ঠিক জায়গায় ঠোকর দিতে হবে, যাতে করে ডিমের খোলাটি ভেঙে যাবে অথচ বাচ্চার কিছু মাত্র ক্ষতি হবে না। আমার কাছে এক অলৌকিক ব্যাপার। পাখির জগতে দুটি মধুর দৃশ্য আছে। প্রথম, মা যখন ডিম ভেঙে তার বাচ্চাকে প্রকাশ করে। দ্বিতীয়, যখন সে তাকে ডানা দিয়ে জড়িয়ে থাকে আর ঠোঁটে ঠোঁট দিয়ে খাওয়ায়। বাপমা দুজনেই চিত্রগ্রীবকে পরম স্নেহে জড়িয়ে থাকত। মানুষের শিশুকে কোলে পিঠে নিয়ে আদর করলে যা ফল, বাপমায়ের পাখার বেষ্টনে চিত্রগ্রীবেরও তাই হয়েছিল। অসহায় শিশু এর দ্বারা গরমে থাকে, আরাম পায়। বেশ মনে পড়ে, জন্মের দ্বিতীয় দিন থেকে যখনই বাপমার মধ্যে একজন কেউ খোপের মধ্যে উড়ে আসতো, তখন কেমন করে বাচ্চার ঠোঁট দুখানা আপনা আপনি ফাঁক হয়ে যেত আর তার লাল টুকটুকে দেহ হাঁপড়ের মতো ফেপে ফুলে উঠত। তখন বাপ কিংবা মা তার হায়ের মধ্যে নিজের ঠোঁট পুড়ে দিয়ে দুধ ঢেলে দিত। তাদের খাওয়া ভুট্টা বীজ সেই দুধে পরিণত হয়েছে। আমি লক্ষ্য করলুম, বাচ্চার মুখে যে খাবার ঢেলে দিল তা খুব নরম। বাচ্চার বয়স যখন প্রায় 1 মাস, তখনও পায়রা তাকে কোনো কঠিন বীজ খেতে দেয় না। আপন গলার মধ্যে কিছুকাল বীজটি রাখার ফলে যখন তা নরম হয়ে যায়, তখনই তা বাচ্চার হজমের উপযোগী হয়। চিত্রগ্রীব জবর খাইয়ে। হপ্তা 3 যখন তার বয়স, তখন একদিন সে খোপের দরজায় বসে আছে। এমন সময় একটি পিঁপড়ে তাকে পেরিয়ে ভেতরে ঢুকতে যাচ্ছে। অমনি গোটা পিঁপড়েটা 2 টুকরো হয়ে গেল। চিত্রগ্রীব মরা পিঁপড়েটার উপর নাক নামিয়ে আপন কীর্তি লক্ষ্য করে দেখতে লাগলো। আমরা আশা করতে পারি কৃতকর্মের জন্য সে লজ্জিত হলো। যাই হোক, জীবনে আর কখনো সে পিঁপড়ে মারেনি। হপ্তা 5 বয়সে সে খোপ থেকে লাফিয়ে লাফিয়ে বার হয়ে খোপের সামনে জলের মালসা থেকে জল খেতে আরম্ভ করলো। ঠিক সেই সময় আমি এক আবিষ্কার করলাম। আগে জানতুম না পায়রারা কেমন করে আঁধির মধ্যে উড়েও অন্ধ হয় না। নিয়ত চিত্রগ্রীবের বাপকে লক্ষ্য করতে করতে একদিন নজরে পড়ল তার চোখের ওপর একটা পাতলা পর্দা। ভাবলুম তার চোখে বুঝি ছানি পড়ছে, সে বুঝি দৃষ্টিশক্তি হারাতে বসেছে। আতঙ্কে হাতখানা বাড়িয়ে দিলুম তাকে মুখের কাছে টেনে এনে ভালো করে পরীক্ষা করবার জন্যে। অমনি সে তার সোনালি চোখ খুলে ফেলে খোপের পিছন পানে টুক করে সরে গেল। তবুও তাকে আমি চেপে ধরে ছাদের উপর নিয়ে গেলুম। তারপর বৈশাখের জ্বলন্ত সূর্যের আলোয় তার চোখের পাতা খুব ভালো করে পরখ করলাম। হ্যাঁ, রয়েছে বটে ঘুড়ির কাগজের মতো ফিনফিনে। এমনি করে আমি জানতে পারলুম যে এই পর্দাটি তার চোখ রক্ষা করে। এরই সাহায্যে এই পাখি আঁধির মাঝে বা সোজা সূর্যের পানে উঠতে পারে। 2 হপ্তা বাদে চিত্রগ্রীব ওড়ার শিক্ষা পেলে। পাখি হয়ে জন্মালেও সে শিক্ষা খুব সহজ হয়নি। প্রথম শিক্ষা দেবে তার বাপ মা। আমিও সাধ্যমতো শেখাতে লাগলুম। প্রতিদিন কয়েক মিনিটের জন্য আমি তাকে কবজির ওপর বসাই। তারপর হাতখানা অনেকবার ওপর নিচে করে দোলাতে থাকি। সেই অস্থির দাঁড়ের ওপর আপনাকে স্থির রাখবার চেষ্টায় তাকে ঘন ঘন ডানা খুলতেও বন্ধ করতে হয়। এতে তার উপকার হয়, কিন্তু আমার শিক্ষা ওখানেই শেষ। যাই হোক, জ্যৈষ্ঠ মাস শেষ হবার অনেক দিন আগেই তার বাপ ছেলের শিক্ষার ভার নিলে। সেদিন সারাদিন দক্ষিণা বাতাসে শহরের উপরকার আকাশ তপ্ত হতে পারেনি। সে বাতাস সবেমাত্র থেমেছে। আকাশ স্বচ্ছ নির্মল, উজ্জ্বল নীলকান্ত মণির মতো।
চারদিক এমন পরিষ্কার যে অনেক দূর পর্যন্ত শহরের গৃহচূড়া দেখা যাচ্ছে। আরো দূরে মাঠ, বাগান, শস্যক্ষেত্র নজরে পড়ছে। বাপ উড়ে বেড়াচ্ছিল, নেমে এসে ঠিক তার পাশে এসে বসলো। ছেলের পানে কেমন এক অদ্ভুত রকম সে চাইলে। তার মানে যেন বলি, কুরের সর্দার, বয়স তো প্রায় 3 মাস হলো, এখনো ওড়বার সাহস হয় না? তুই কি বল দেখি, পায়রা না কেঁচো? বেলা প্রায় 3টের সময় চিত্রগ্রীব ছাতের পাকা পাঁচিলের ওপর রোদ পোহাচ্ছিল, কিন্তু গাম্ভীর্যের অবতার চিত্রগ্রীব কোনো জবাব দিলে না, স্থির হয়ে বসে রইল। দেখে বাপের অসহ্য বোধ হলো। সে পায়রার ভাষায় বক বক কুম করে ছেলেকে ভৎসনা করতে লাগলো। বকুনি এড়াবার জন্য চিত্রগ্রীব যতই সরে বসে, বাপও ততই এগিয়ে যায় ডানার ঝাপট দিয়ে। বক বকানিও থামে না। চিত্রগ্রীব কেবলই সরে সরে বসতে লাগলো। বুড়ো কিন্তু তাতে নিরস্ত হলো না, সেও তার সাথে লেগেই রইল। বকুনির মাত্রাও বেড়ে গেল। ছেলেকে ঠেলতে ঠেলতে প্রাচীরের শেষ প্রান্তে এমন জায়গায় উপস্থিত করলে যে উপর থেকে গড়িয়ে পড়া ছাড়া তার আর কোনো উপায় রইল না। চিত্রগ্রীবের পা ফসকে গেল। 8 ফুট পড়তে না পড়তেই সে তার ডানা মেলে উঠতে শুরু করলে। সকলের পক্ষেই কি আনন্দের কথা! তার মা নিচে জলে ডুব দিয়ে বৈকালের প্রসাধন সম্পন্ন করছিল। ব্যাপার দেখে সিঁড়ি দিয়ে উঠে এসে ছেলের সঙ্গে উঠতে শুরু করলে। ছাদের ওপর অন্তত মিনিট 10 চক্রাকারে উড়ে তারা নেমে এলো। ছাদে পৌঁছে মা দস্তুর মাফিক ডানা গুটিয়ে স্থির হয়ে বসলো। কিন্তু চিত্রগ্রীবের কথা অন্য। ছোট ছেলে ঠান্ডা গভীর জলে গিয়ে পড়লে যেমন ভয় পায়, তারও তেমনি অবস্থা। তার সারা দেহ কাঁপছে। নেমে এসেও ছাতের ওপর পা পাততে পারছে না। তাল সামলাবার জন্য ডানা ঝটপট করে সে পিছলে বেড়াতে লাগলো। পায়ে যেন চাকা বাঁধা আছে। উত্তেজনায় সে হাঁপাচ্ছে। তার মা এগিয়ে গিয়ে তার গা ঘেঁষে দাঁড়ালো। কাজ ঠিক মতো সম্পন্ন হয়েছে বুঝে চিত্রগ্রীবের বাপ তৃপ্ত মনে স্নান করতে নেমে গেল।